আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই তোমরা ভালো আছো। দীর্ঘ এক সপ্তাহ পর আমি আবার আসছি। আমি মেহেদী হাসান অয়ন, প্রত্যয়ের ফিজিক্স ইনস্ট্রাক্টর, এবং বিগত 2 সপ্তাহ ধরে আমি নিউটনিয়ান বলবিদ্যা বা তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করছি। তাহলে আজকে আমার নিউটনিয়ান বলবিদ্যার পার্ট 3। তোমরা যারা পার্ট 1 আর পার্ট 2 দেখোনি তাদেরকে আমার রিকোয়েস্ট থাকলো, আমাদের ফেসবুক পেজে পার্ট 1 এবং পার্ট 2 দুইটাই দেওয়া আছে, তোমরা একটু চেক আউট করতে পারো। তাহলে প্রথমে আমি লাইভটি শুরু করার আগেই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা কে কোথা থেকে আছো আমাকে একটু জানাও, এবং কে কোন কলেজ থেকে বিলং করো আমাকে তাও জানাও। আর সবাই ভালো আছো কিনা এটাও জানাতে পারো। আমি ভালো আছি। আচ্ছা, আমি লাইভটা শুরু করার আগেই আমি একটু শেয়ার করে নিই, তাহলে আমার একটু সবাই তাহলে জানবে। আমি একটু শেয়ার করে তারপরে আমি ক্লাসটা শুরু করব। ওকে, উই আর লাইভ, উই আর লাইভ। ওকে, আমি শেয়ার করে নিলাম। মোটামুটি তোমরাও তোমাদের শেয়ারটা করে নিও। ওকে, জারিন আসনিম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ আহমেদ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা তাহসিন নিমি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সানজিদ হাসান আসসালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তোমার আসসালামু আলাইকুম একটু অদ্ভুত, যাই হোক। আচ্ছা, ওকে সবাই, মোটামুটি আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এই চ্যাপ্টারের একদম র যে টপিকটা, এই চ্যাপ্টার ক্রিম যেই টপিক দুইটা, এই টপিকের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, হুইচ ইজ জড়তার ভ্রামক। আমরা পুরো জড়তার ভ্রামকটা মোটামুটি ভার্সিটি লেভেলে দেখানোর চেষ্টা করবো এবং এমসিকিউ প্যাটার্নে দেখার চেষ্টা করবো, কারণ জড়তার ভ্রামক থেকে টেকনিক্যালি সিকিউ খুবই কম আসে, কারণ এখান থেকে আসলে সিকিউ আসার জায়গা একটু কম থাকে। কিন্তু ব্যাংকিং রিলেটেড অনেক সিকিউ আসে, এবং ব্যাংকিং রিলেটেড কি কি সিকিউ আসে এটা নিয়ে আমরা একটু আলোচনা অবশ্যই করব। আর জড়তার ভ্রামক নিয়ে তো আমরা মোটামুটি সবকিছু দেখার চেষ্টাই করবো যে জড়তার ভ্রামক রিলেটেড অ্যাকচুয়ালি কি কি হতে পারে। ওকে, তাহলে আমরা যদি একটু শুরু করি। আচ্ছা, এইখানে একটু ছবিটা দেখে তোমাদের অ্যাকচুয়ালি কি মনে হয়, এই ছবিতে আমি অ্যাকচুয়ালি কি বুঝাইছি? এখানে একজন মানুষ, সে হাসি মনে আসতেছে, তার মুখটা এই দিকে, তার মানে কি সে আমার দিকে তাকায় আছে, আর সে কি করতেছে, এই দিক থেকে এক বৃত্তাকার পথে যাওয়ার চেষ্টা করতেছে। এখন আমাকে কেউ যদি এসে বলে, বা তোমাকে কেউ যদি এসে বলে, ভাইয়া ব্যাংকিং জিনিসটা কি, তাহলে ব্যাংকিং জিনিসটা কি, অগ্রণী ব্যাংকে যাও, অগ্রণী ব্যাংকে যে 10 টাকা জমা দিয়ে চলে আসো, এটাকে আমরা কি বলবো, ব্যাংকিং বলবো। টেকনিক্যালি নামটা যখন ইন্টার ফার্স্টে শুনছিলাম ব্যাংকিং, আমি ভাবছিলাম এরকম ব্যাংক রিলেটেড কিছু একটা হবে, বা টাকা রিলেটেড কিছু একটা হবে। ফিজিক্সে কেন ব্যাংকিং নামই যে এটা আছে, এটা একটা খুবই ইন্টারেস্টিং। যাই হোক, আমাদের ফিজিক্সের ভাষায় তোমাকে কেউ যদি বলে ব্যাংকিং জিনিসটা কি, তুমি তাহলে ওই অগ্রণী ব্যাংকের কথা বললে হবে না, তোমার বলতে হবে হচ্ছে, দেখেন ভাই, আপনি যখন কোনো একটা বৃত্তাকার পথে যাবেন বা কোনো বৃত্তাকার পথে ঘুরবেন, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে একটা কোণ করে আগাতে হবে, আপনাকে একটা কোণ করে অবশ্যই যেতে হবে। কেন কোণ করে যেতে হবে? কারণ আমরা কিন্তু অলরেডি লাস্ট ক্লাসে একটা টার্মের সাথে পরিচিত হয়ে আসছিলাম, হুইচ ইজ কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলটা কি? কেন্দ্রের দিকে মুখ করে যে বলটা থাকে তাকেই কেন্দ্রমুখী বল বলে, সহজে বলতে পারো। তাহলে কেন্দ্রটা কি, এই যদি বৃত্তাকার পথ হয়, এই তার কেন্দ্র, কেন্দ্রের দিকে আমার যে বলটা থাকবে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল ছাড়া আসলে তুমি বৃত্তাকার পথে যাওয়াটা তোমার জন্য আসলে কষ্টসাধ্য। কারণ তুমি একটু চিন্তা করে দেখো, আমি হচ্ছে একটা এই পথে আছি, তুমি যদি তুমি কি করতেছো, এইখান থেকে আসতেছো সোজা পথে, তুমি তোমার সাইকেলটা যদি একটু বাঁকা না করো, তাহলে কি হবে, তাইলে কিন্তু তুমি সোজা এই দিকেই চলে যাবে, স্পর্শক বরাবরই চলে যাবে। ব্যাপারটা হচ্ছে আরো সহজ হবে, মনে করো আমার এইখান থেকে আসার সময়, আমার এই যদি আমার সাইকেলটা হয়, আমার অবশ্যই একটু হেলাইতে হবে, আমার সাইকেলটা একটু হেলাইতে হবে। এই হেলানোর ফলে আমি কিন্তু একটা বাঁকতে পারতেছি, তাহলে আমি যদি এই সাইকেলটা একটু না হেলাই, তাহলে এই যে আমি হেলাইলাম, হেলানো মানে একটা কোণ তৈরি করছি, এই কোণটা যদি আমি না, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমি সোজাই চলে যাব। আর আমি যদি সোজাই চলে যাই, তাহলে কিন্তু আমার লাভ হলো না বৃত্তাকার পথে যাওয়া। তাহলে ব্যাংকিং এর মেইন কনসেপ্ট আমার এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়। আমরা একটু ব্যাংকিং পড়ানোর আগে যেটা করবো, আমাদের ব্যাংকিং এর মোটামুটি
সূত্রটা একটু আমরা দেখে নিতে চাচ্ছি। আমরা আগেই বলছিলাম আমরা যেটা এই পার্ট 1 পার্ট 2 তে যে জিনিসটা আমরা কভার করবো, আমরা প্রচুর ম্যাথ করার চেষ্টা করব। আমরা সূত্র দেখবো এবং সূত্রের আন্ডারে প্রচুর ম্যাথ দেখবো। তাহলে আমরা প্রথমেই ব্যাংকিং এর সূত্রটা আমরা দেখে ফেলি। ব্যাংকিং এর একটা সূত্রই খুবই পপুলার, tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি। এইখানে একটা জিনিস অনেকেই বারবার ভুল করে যে এই থিটাটা কি, এই থিটাটা কি। তাহলে এটা আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই যে tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি, এই থিটাটার ভ্যালু কত বা থিটাটার মান কি, বা থিটাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এটা তোমরা যেন একটু বলো। আর ইন দ্য মিন টাইম আমি দেখি তোমরা আসলে কে কি বলতেছো নাকি, তোমাদের কথাগুলো আমি শোনার একটু চেষ্টা করি। ওকে, আচ্ছা, এম আর রোজেন কমেন্ট করেছে, আচ্ছা ভাইয়া ভালো আছেন? তোফায়েল হাসান, হ্যাঁ যাক, কেউ তো জিজ্ঞেস করতে ভালো আছি নাকি। হ্যাঁ আমি মোটামুটি ভালো আছি, আর শরীরটাও ভালো। লাস্ট সপ্তাহে অনেক কাশি ছিল, মোটামুটি এখন ওখান থেকে কাম ব্যাক করছি। তোমরা আমার জন্য একটু দোয়া করো যেন আমি একটু আরো সুস্থ হতে পারি। তাও মোটামুটি একটু শরীরটা আছে খারাপ, আই হোপ সুস্থ হয়ে যাব। আচ্ছা, ফারজানা লিন, আচ্ছা ওকে, থাক, মানুষ কথা বলছে অনেক, আশেপাশে মানুষ। আচ্ছা আমরা এখানে পড়তে বস। ওকে ঠিক আছে, একে অপরকে পড়তে বসতে অনেকে ইনভাইট করতেছে, তাহলে ঠিক আছে তোমরা পড়তে বসে যাও, আমিও শুরু করব। আচ্ছা, তাহলে tan থিটা ইকুয়াল টু থিটাটার মানটা কি তোমরা কি কেউ কি বলতে পারছো? আমার tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি, সরি, tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি, এখানে থিটাটার ভ্যালু কত? থিটাটাকে আমরা কিভাবে বলতে পারি? তোমাদেরকে আমি যদি অপশন দেই, এই যদি হয় আমার বালক যার হাতে হাতে সাইকেল, তাহলে এই বালকটা কি করতেছে? এই বৃত্তাকার পথে যাচ্ছে। তাহলে এইখানে আমার এই যদি হয় তার আর বা রিঅ্যাকশন ফোর্স, তাহলে আমার এখানে কি হইতে পারে? এখানে আমার দুইটা থিটা হইতে পারে, একটা হচ্ছে এই একটা থিটা, একটা হচ্ছে এই একটা থিটা। আমি এটাকে যদি বলি থিটা 1, এটাকে বলবো থিটা 2। তাহলে আমার তোমাদের কাছে কোশ্চেন হলো, এই যে tan থিটাটা আমি বলছি, এই যে tan থিটাটা আমি বলছি, এই tan থিটার কি, ইজ ইট থিটা 1 অর ইজ ইট থিটা 2? মানে আরো বাংলায় বললে tan থিটাটা কি আমার উলম্বর সাথে কোণ, নাকি tan থিটাটা আমার আনুভূমিকের সাথে কোণ? এই জিনিসটা আমি তোমাদের কাছে রাখতে চাচ্ছি। তাহলে তোমাদের অ্যান্সার দেওয়ার আগে আমি অ্যান্সারটা দিই, কেউ কি কোনো অ্যান্সার দিচ্ছে কিনা জানি না, আমি অ্যান্সারটা দিয়ে নেই যে এই থিটাটা হচ্ছে আমার উলম্বের সাথে উলম্ব কোণ। তাহলে এই জিনিসটা একটু মাথায় ভালো করে ঢুকায় নাও। আমার কোশ্চেনে যদি কোনোদিনও থিটা 2 দেওয়া থাকে, মানে বললো যে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি, আমরা আবেগে কখনোই থিটাটার জায়গায় 60 ডিগ্রি বসাবো না, আমরা অবশ্যই এইখানে কিন্তু 90 মাইনাস 60 এবং 30 ডিগ্রি বসাবো। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে থিটাটা হচ্ছে উলম্বের সাথে, ভিটা কি আমার যেই আমি যে গাড়িতে আছি গাড়ির বেগ, আর হচ্ছে কেন্দ্রমুখ, আর হচ্ছে আমার ব্যাসার্ধ, আর জি তো আমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এই পুরো ডাটা ছিল এই সূত্রে রিলেটেড। আচ্ছা, এই সূত্রের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই সূত্রকে আমরা আরেকভাবে মডিফাই করে এটা সমস্যা আমরা লিখতে পারি এইচ বাই এক্স। ওকে, এই এইচ বাই এক্স কোথা থেকে আসলো এটা আমাদের এখন জানা দরকার। এটা স্পেসিফিক দুই টাইপের ম্যাথের জন্য আমরা এইচ বাই এক্সটা বলি। তাহলে এই দুইটা টাইপ কি? একটা হলো রেল লাইন অথবা রাস্তা, উঁচু রাস্তা। রেল লাইন, এই জিনিসটা আমরা রেল লাইনের জন্য ইউজ করি বেশি। আমরা রেল লাইনটা বুঝে, উঁচু রাস্তাটা তোমরা নিজেরই বুঝে ফেলবে। রেল লাইনটা কি? মনে করো এই একটা রেল লাইন যাচ্ছে, এই একটা রেল লাইন যাচ্ছে। এখন এবার রেল লাইনটাই হচ্ছে বাঁকা করে। তা রেল লাইনটা যখন বাঁকা করে থাকে তখন আমরা এটাকে বোঝানোর জন্য কিন্তু একটা এরকম করে একটা ত্রিভুজ আঁকি। কারণ হচ্ছে এই রেল লাইনের এটাকে আমরা কি বলি? প্রথম পাথ। প্রথম পাথ, একটু মার্কারটা চেঞ্জ করি। আর এই পাশের রেল লাইনটা হচ্ছে আমার দ্বিতীয় পাথ। তাহলে আমার রেলগাড়িটা যদি হয় এরকম একটা রেলগাড়ি, এই আমার রেলগাড়ি, তাহলে রেলগাড়ি এরকম করে যাচ্ছে, রেলগাড়ি আমরা পিছন সাইডটা দেখতে পারতেছি, রেলগাড়ির আমরা একটা পিছন সাইডটা দেখতে পারতেছি, মানে রেলগাড়ি সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে এই হচ্ছে প্রথম পাথ, এই হচ্ছে দ্বিতীয় পাথ। এখন টেকনিক্যালি আমার রেলগাড়িটা যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে হয়, এটা আমরা অলরেডি মাথায় রাখতে হবে আমাদের দ্বিতীয় পাথ, এই যে দ্বিতীয় পাথটা অবশ্যই প্রথম পাথ হচ্ছে উঁচু থাকতে হবে। আরেকবার বলি, যদি আমার রেল লাইনটা কোনো বৃত্তাকার পথ থাকে, দ্বিতীয় পাথকে অবশ্যই প্রথম পাথের চেয়ে উঁচু থাকতে হবে। তাই এই লাইনটা আমি লিখে দিই, রেল লাইন
যদি কি পথ হয়, বৃত্তাকার পথ হয়, বৃত্তাকার পথ হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমার হচ্ছে দ্বিতীয় পাত, বা দ্বিতীয় পাত না বলে আরো ভালো হয় দ্বিতীয় লাইন, এটাকে পাতও বলতে পারো, সমস্যা নেই। দ্বিতীয় পাত প্রথম পাতের চেয়ে উঁচু থাকবে, চেয়ে উঁচু থাকবে, উঁচু থাকবে। তাহলে এটা আমরা মনে রাখবো। কতটুকু উঁচু থাকবে, এইচ পরিমাণ উঁচু থাকবে। তাহলে আমার এইচটা কি, প্রথম এবং দ্বিতীয়র মানে দ্বিতীয়টা প্রথমটা থেকে কতটা উঁচু, দ্বিতীয়টা প্রথমটা থেকে কতটা উঁচু। তাহলে আমার এইচটা কি, এইচ হচ্ছে দ্বিতীয় পাত প্রথম পাতের চেয়ে যত উঁচু, প্রথম পাতের চেয়ে যত উঁচু। তাহলে এই বুঝলাম আমরা এইচটা। এবার তুমি আমাকে বলা হয় এক্সটা কি, এক্স হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পাতের কি মধ্যকার দূরত্ব। তাহলে আমরা এক্সটা ইকুয়ালটা কি লিখতে পারি, প্রথম ও দ্বিতীয় পাতের মধ্যকার দূরত্ব, মধ্যকার দূরত্ব। তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাংকিং রিলেটেড সব সূত্র আমরা এক জায়গায় এক ছাদের নিচে আনছি। তাহলে এই একটা জিনিস আমরা মনে রাখবো, এটা মনে রাখলে আমরা মোটামুটি আমাদের যে কয় টাইপের ম্যাথ করা যায় আমরা সব কয়টা টাইপেরই ম্যাথ করতে পারবো। তাহলে আমি তোমাদের একটু সময় দিলাম, তোমরা এই জিনিসগুলো তুলে ফেলো, আমরা এরপর হচ্ছে ম্যাথে যাব। তাহলে আমরা এই হচ্ছে মোটামুটি অবস্থা। আচ্ছা তাহলে আমি সামনে আগাই। ওকে, মোটামুটি পড়তে বসে অনেকেই কমেন্ট করছে। ওকে, আকাশে আর চাঁদ আচ্ছা ওকে ঠিক আছে। মানে কি একটা অবস্থা, মানে ক্লাসে, যাই হোক আমরা শুরু করি ক্লাস। আবার তোলা শেষ হয়ে গেলে আমরা সামনের দিকে আগাবো। চাঁদ কাক সব চলে আসতেছে কমেন্টে। ওকে, তাহলে আই হোপ তোমাদের মোটামুটি তোলা শেষ, আমরা একটা ম্যাথে যাব। আমি তাইলে সূত্রটা রেখে দিই, আর দরকার নেই, তোমরা মনে হয় বুঝে ফেলবা, সূত্রটা মুখস্থ থাকবে। আমরা একটা ম্যাথ লিখে ফেলি, তারপর আগাই। একটি রেল ট্র্যাকের, আমাদের আজকের দিনের প্রথম এক্সাম্পল, একটি ভূমি হতে 0.80 মিটার উপরে আছে, 0.80 মিটার উপরে আছে। ওকে, মিটার উপরে আছে। রেল লাইন দুটির দূরত্ব 1.2 মিটার, রেল লাইন দুইটির দূরত্ব 1.8 মিটার। জানতে চাওয়া হয়েছে ট্র্যাকটি 50 মিটার ব্যাসার্ধের ব্যাংকিংহীন বক্রপথে, ট্র্যাকটি 50 মিটার ব্যাসার্ধের বক্রতার পথে কত দ্রুত যেতে পারবে, কত দ্রুত, একটু বড় অঙ্ক, কত দ্রুত সেফলি যেতে পারে বা ভালোভাবে যেতে পারবে, ভালোভাবে যেতে পারবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার কোশ্চেনটা। তাহলে তোমরা আগে কোশ্চেনটা তুলে ফেলো, এরপর আমরা সামনের দিকে যাব। আচ্ছা তোমাদের কাছে জানি না বোর্ডটা কি একটু নোংরা নোংরা লাগছে কিনা, মুছে রাখি, দেখতে পাবো। ওকে, তোমরা কোশ্চেনটা তুলে ফেলো, আমরা সামনের দিকে যাব। ওকে, এখানে কি বলে দেওয়া হয়েছে, এখানে কি কি দেওয়া আছে, আসলে এখানে কি কি দেওয়া আছে আমরা যদি এগুলো একটু ফাইন্ড আউট করে ফেলতে পারি।
কি কি দেওয়া আছে আমরা যদি এগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারি তাহলে আমাদের মনে হয় না অঙ্কে তেমন একটা প্রবলেম হবে। একটি রেল লাইন ভূমি হতে এত মিটার উপরে আছে, তার মানে কি এটা এইচটা দিয়ে দিছি। ওকে, দুটির দূরত্ব মানে কি 1.8, তার মানে এক্স দিয়ে দিছে। ট্র্যাকটি 50 মিটার ব্যাসার্ধের, মানে কি ব্যাসার্ধ মানে আর দিয়ে দিছে। তাহলে এখানে কি বলছে, কত দ্রুত ভালোভাবে যেতে পারবে, তার মানে কি ভি জানতে চাইছে। তাহলে খেয়াল করে দেখো, ওই যে আমার হাতে সূত্র ছিল 3টা, এখানে কিন্তু কোনো জায়গায় থিটা দেওয়া নেই। থিটা যেহেতু দেওয়া নেই, আমরা হুদে পাকনামি করে ট্যান থিটা আনবো না। আমাদের সূত্র কি, আমাদের সূত্র ছিল কিন্তু ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স। তাহলে এখানে কোনো জায়গায় আমার থিটা দেওয়া নেই, এখানে কোনো জায়গায় আমার যেহেতু থিটা দেওয়া নেই, তাহলে এই থিটাটা আমরা আস্তে করে মুছে ফেলি, এটা মুছে ফেলি। তাহলে আমার এখানে কি লাগবে, ভি লাগবে। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর জি এইচ বাই এক্স, রুট করে দিলে, একটু আগে গুছাই নিবা পরে মান বসাবো। আমরা অলরেডি অনেকবার বলছি যে দাবদুব মান বসাই দিও না, আগে যা চাইছে ওটাকে এক পাশে রেখে সব অন্য পাশে নিয়ে গুছাই নিয়ে তারপর আমরা মানে যাবো। তাহলে আমাদের গুছানো যদি শেষ হয়ে যায়, এবার মানে যাই, রুট ওভার আর হচ্ছে কত 50, জি 9.8, এইচ 0.08, এক্স হচ্ছে 1.8। তাহলে এখান থেকে এবার আমি একটু ক্যালকুলেট করি, আমার কাছে ক্যালকুলেটর আছে। আমার হচ্ছে 50 ইন্টু 9.8 ইন্টু 0.80 ভাগ 1.8, তাহলে রুট অ্যান্সার আমার হচ্ছে 14.75। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 14.75, যেহেতু বি তার মানে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমি একটু দেখি আদৌ কেউ এই অ্যান্সারের কাছাকাছি আসতে পারছে কিনা, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আর এই ম্যাথটা বুঝছো কিনা তোমরা একটু আওয়াজ দাও। আচ্ছা, ট্যান থিটা কেন উল্লম্ব বরাবর ব্যবহার করা হবে? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা ট্যান থিটা কেন উল্লম্ব বরাবর ব্যবহার করতেছি এটা আসলে কোশ্চেন না। কোশ্চেনের এটা ভালো কোশ্চেনটা হবে এরকম যে যখন আমরা যে কোনো একটা জিনিস ডেভেলপ করি, আমরা একটা সূত্র যখন ডেভেলপ করি, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অপিনিয়ন যে আমরা কিভাবে জিনিসটা সূত্রটাকে ডেভেলপ করবো। যেমন আমি যদি বৃষ্টির অঙ্কের কথা বলি, যে আমি নিজেই তোমাদেরকে একটা বৃষ্টির অঙ্কের জন্য আপেক্ষিক বেগে একটা সূত্র দেখাইছিলাম, যেটা কি দেখাইছিলাম, ট্যান থিটা ইকুয়াল টু আমি বলছিলাম হচ্ছে মানুষ বাই বৃষ্টি। আর তুমি যদি আমাকে বলতা ভাই এটা কেন ভাই আপনি মানুষ বাই বৃষ্টি কেন বলছেন, বৃষ্টি বাই মানুষ কেন বলেন নাই, তুমি বৃষ্টি বাই মানুষ করতে পারো, তখন হচ্ছে তোমার সূত্রের মডিউলটা চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি থিটাটা, আমার এখানে থিটাটা কি ছিল, থিটাটা বৃষ্টির উলম্ব বেগের সাথে ছিল, বৃষ্টির উলম্ব বেগের সাথে, তাহলে বৃষ্টির উলম্ব বেগের সাথে যখন আমার থিটাটা ছিল, তখন আমার উপরে মানুষ বসতো, নিচে বৃষ্টি বসতো। তুমি যখন জিনিসটাকে বৃষ্টির উলম্ব না, তুমি যখন বৃষ্টির আনুভূমিকের সাথে তো করতা, তখন জিনিসটা কিন্তু উল্টে যেত, তার মানে এটা হচ্ছে অল আপ টু ইউ যে তুমি জিনিসটাকে কিভাবে দেখতে চাও। তুমি যদি জিনিসটাকে দেখতে চাই হবে, তাহলে তুমি এই প্যাটার্নটাই ফলো রাখতে হবে। যেমন আমরা ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি যখন সূত্রটা প্রমাণ করছিলাম, তোমরা একটু খেয়াল করে দেখো, এই প্রমাণেই আমরা থিটাটা কার সাপেক্ষে ধরে নিছি, আমরা উলম্বের সাপেক্ষে ধরে নিছি। এটা এমন না যে তুমি উলম্বের সাপেক্ষে তুমি আনুভূমিকের সাথে ধরতে পারবে, তুমি ধরো, কিন্তু তখন তোমার সূত্রটা একটু মডিফাই হবে। কিন্তু যদি এই সূত্রেই তুমি থাকতে চাও, তাহলে থিটাটা তুমি অবশ্যই উলম্বের সাপেক্ষে ধরবা, ঠিক যেমনটা আমি এভাবে বলছি। তাহলে এই হচ্ছে মোটামুটি। তাহলে এইখানে আমাদের মনে রাখার সুবিধাটা কি, আমার ট্যান থিটা ইকুয়াল টু মানুষ বাই বৃষ্টি। আমরা তো জানি, আমরা অলরেডি বলছিলাম যে সবার উপরে মানুষ সত্য, তাই মানুষ সবসময় উপরে থাকবে। আর যেহেতু মানুষ উপরে থাকবে, তাই মানুষকে উপরে রাখার জন্য আমরা বৃষ্টির উলম্বের সাপেক্ষে থিটাটা ধরবো। তাহলে আমরা জিনিসটাকে এভাবে মনে রাখছিলাম, ঠিক সেম ভাবে ট্যান থিটাটা হচ্ছে উলম্বের সাপেক্ষে ধরলে বি স্কয়ার বাই আর জি রাখবা। আচ্ছা, যাই হোক, আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, কেউ কোনো কোশ্চেন অ্যান্সার দিচ্ছ না, তার মানে হচ্ছে কি তোমরা কি অঙ্ক কোর্স তুলতেছো কিনা জানি না, বসে বসে খালি এমনি হুদেই ওপেন করে রেখে দিছো। ওকে, তাহলে আমি আরেকটা অঙ্ক করে এখান থেকে বের হবো। তাহলে আমি আরেকটা অঙ্ক করে আমার ব্যাংকিং থেকে বের হয়ে আসবো। আচ্ছা, তাহলে আমি ম্যাথটা একটু তুলে ফেলি। এইখানে হচ্ছে 75 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো মোটরসাইকেল আরোহী ব্যাসের
বৃত্তাকার পথে কোন মোটরসাইকেল আরোহী কোন আরোহী লেখা রাখি কোন আরোহী কি করছে কত বেগে ঘুরলে কত বেগে ঘুরলে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এখানে একটা কোন কোন ভাব চলে আসছে। যেহেতু কোন কোন ভাব চলে আসে তাহলে আমরা অবশ্যই এইখানে আমরা ট্যান থিটাতেই যাব। তাহলে আমরা ট্যান থিটার সূত্রটা যাই। আমার সূত্র কি? ট্যান থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি। ওকে, গেল প্রাথমিক কথা। এইবার কথা হচ্ছে কি কি দেওয়া আছে আমরা যদি একটু নোট ডাউন করি। প্রথমে 75 মিটার ব্যাসের, তাহলে আমার আর কত হবে? এখানে কিন্তু ডি মানে ব্যাস দেওয়া আছে আমার 75। আবেগে কিন্তু 75 কে আর এর ভ্যালু বসাই দিও না, কারণ এখানে আর 75 হচ্ছে আমার ব্যাস। তাহলে আমার ব্যাসার্ধ কত হবে? তাহলে আর ইকুয়াল টু ডি বাই 2 হুইচ ইজ 75/2। তাহলে 75/2 যদি হয় তাহলে 35, 36, 37, 37.5। তাহলে এই হচ্ছে আমার আর, এত মিটার গেল। এরপর আমার কি দেওয়া আছে? এরপর দেওয়া আছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ। এই দেখো এখানে কিন্তু একটা ঝামেলা আছে। আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ, আমার থিটাটা কি উলম্বের সাপেক্ষে না? তাহলে আমি যদি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বসাই, ম্যাথ কিন্তু আমার ভুল হবে। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বসালে ম্যাথ কিন্তু আমার ভুল হবে। তাহলে এইখানে কি করতে হবে? আমার থিটা ইকুয়াল টু অবশ্যই বসাইতে হবে হচ্ছে 90 - 60 হুইচ ইজ 30 ডিগ্রি। তাহলে এই হবে হচ্ছে আমার 30 ডিগ্রি বা থিটার ভ্যালুটা। তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয়, জানতে কি চাইছে? জানতে আমার কিছুই না, জানতে আমার চাইছে ভি। বাস, তাহলে এখান থেকে আমি ভিটাকে যদি এক সাইডে রেখে দিই, তা ট্যান থিটা ইকুয়াল টু ইন্টু আর জি, আর এখানে ভি যেহেতু রুট, তাহলে ট্যান থিটা মানে 30, আর মানে হচ্ছে 37.5, জি মানে 9.8। তাহলে পুরোটা আমি আর অল্প অল্প করে না করে ডাইরেক্ট ক্যালকুলেটরে যদি বসায় দিই তাহলে আমার কত আসবে? আমার tan 30 ইন্টু 37.5 ইন্টু 9.8, তাহলে আমার আসতেছে, এটাকে রুট করব, হয়ে গেল 10 ইন্টু 37.5 ইন্টু 9.8 রুট আনসার 30 ডিগ্রি into 37.5 into 9.8 root answer 14.56। তাহলে আমার এখান থেকে 14.56 যেটা এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ভ্যালু। তাহলে যাই হোক, আমরা মোটামুটি পারছি। আই হোপ এই হচ্ছে আমার এই কোশ্চেনের সলিউশন। তাহলে আমার এই ব্যাংকিং রিলেটেড আছে এই টাইপের কোশ্চেনই আসে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলি তোমরা একটু বাসায় দেখলে আই হোপ ব্যাংকিং নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। আমরা হইতেছে জড়তার ভ্রামকের দিকে যাব। তাহলে আমরা এটা মুছে ফেলি, এরপর হচ্ছে আমরা যাই হইতেছে জড়তার ভ্রামকের দিকে। জড়তার ভ্রামক, তাহলে জড়তার ভ্রামকটা জানার আগে তোমরা অলরেডি দেখছো আমরা ভিন্ন ভিন্ন অবজেক্টের জন্য আমরা জড়তার ভ্রামক নির্ণয় করি। তাহলে আমি চাচ্ছি ওই জিনিসগুলো একটু লিখে দিতে তোমাদের, কিসের জন্য জড়তার ভ্রামকগুলি কিরকম হয়। তো ওটা যদি আমি একটু লিখে দিই তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখি অনেকে আমার হয়েছে ম্যাথ। আচ্ছা ঠিক আছে, ওকে 14.75। হ্যাঁ লিনা, তোমার হয়েছে। ওকে, রিঅ্যাক্ট না দিয়ে পড়তে বস। আচ্ছা ঠিক আছে, ওকে রিয়া, থ্যাংক ইউ। ভাই আগের ক্লাসগুলি পাচ্ছি না কেন? ওগুলি কি রিমুভ করা আছে? না 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 রাতুল, কোনো ক্লাসই রিমুভ করা হয় না। তুমি একটু খেয়াল করে দেখো আমাদের ফেসবুক পেজের যে প্লেলিস্টটা আছে ওইখানে কিন্তু সবগুলি ক্লাস একদম নোট ডাউন করা আছে। ইভেন লাস্ট ক্লাসে যেটা তোমাদের হচ্ছে আরেক মেহেদি ভাই কেমিস্ট্রির, সেও একটা ক্লাস নিয়েছে, ওই ক্লাসটাও কিন্তু আছে। গতকাল একটু ফেসবুকে কিছু জটিলতার কারণে প্রথমে আমরা ক্লাসটা নিজেরা আমরা খুঁজে পাইনি।
পরে রাত 11টার সময় আমি নিজে চেক করে দেখছি না ভিডিওটা শো করতেছে। সুতরাং সব কটা ক্লাসই আছে, তুমি একটু দেখো। হ্যাঁ, যাক, লিন একটা জিনিস ভালো করছে, প্রথমে মানটা বলছে, পরে মানের পর এককটা দিয়ে দিছে। হ্যাঁ, এটা ভালো করছো। আমরা একককে কখনোই ছোট করে দেখবো না, এককেরও মান সম্মান আছে, আমরা ওটা অবশ্যই এককটাকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামকটা আমরা শুরু করার আগে আমাদের এখানে প্রত্যেকটা অবজেক্টের জন্য জড়তার ভ্রামক আসলে কি কি হতে পারে আমরা ওগুলি একটু লিখে রাখতে চাই, তাহলে আমাদের একটু সুবিধা হয়। ওকে, প্রথমেই আমরা যেটার জড়তার ভ্রামকটা জানতে যাবো সেটা হচ্ছে, মনে করো একটা সরু সুষম দণ্ডের মাঝখানে মনে করো দণ্ড আছে, এই হচ্ছে একটা দণ্ড, দণ্ডের মাঝখানে আমার কি আছে, দণ্ডের মাঝখানে। আচ্ছা, এইটার একটু এই জিনিসটা একটু বুঝাই, এই জিনিসটা আঁকাটা একটু একটা জিনিস খেয়াল রাখবা, এটা আঁকার একটা ক্লাসিক পার্ট আছে। যেমন তোমাকে কেউ যদি বলে দুইটা জিনিসই কি সেম নাকি, দুইটা জিনিস কিন্তু সেম না। খেয়াল করে দেখো, মনে করো এইটা মানে হচ্ছে দণ্ডের ভিতর দিয়ে গেছে, আর এইটা মানে হচ্ছে দণ্ডের বাইরে থেকে গেছে। সাপোজ হচ্ছে এই যদি হয় আমার একটা দণ্ড, আমার যদি অক্ষটা ভিতর দিয়ে যায়, মনে করো অক্ষটা আমার যদি ভিতর দিয়ে যায়, তাহলে অক্ষটা ভিতর দিয়ে যদি যায়, আমি তখন যদি ছবিটা আঁকতে চাই তখন আমি এই ছবিটা আঁকবো, যে মাঝখানে দিয়ে এই জায়গাটা আমি গ্যাপ রাখবো। কিন্তু এই দণ্ডটাই আমি যদি এইখানে অক্ষ রাখি, দেখো সাইডে আমি অক্ষটা কোথায়, আমার প্রস্থের সাইডে বা যে কোনো এক সাইডে আমার অক্ষটা আছে, তো তখন যদি আমি ছবি রাখি তখন আই উইল ফলো দিস। সুতরাং এই দুটো ছবি কখনোই এক না। এই দুটো ছবি যে আসলে এক না, এটা একটু আমরা সাইডে লিখে রাখি। তাইলে এটা কি মাঝখান দিয়ে গেছে, মাঝখান দিয়ে দণ্ড যায়, দণ্ড যায়। আর এটা কি সাইড দিয়ে দণ্ড যায়, সাইড দিয়ে দণ্ড যায়, দণ্ড যায়। তাহলে এই দুটো জিনিস একটু লিখে রেখো, তাহলে এই দুটো জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। সাইড দিয়ে দণ্ড, তাহলে আমি যদি এরকম একটা বৃত্ত আঁকি, এরকম করে যদি দেই, তার মানে এটা সাইড দিয়ে গেছে। আবার সেম একটা বৃত্ত যদি আমি আঁকি, যদি আমি এরকম করে দেই, তার মানে বৃত্তটার মাঝখান দিয়ে গেছে। এখন আমার পক্ষে তো 2D ওয়ালে 3D ছবি আঁকা সম্ভব না, তাহলে আমরা এই জিনিসগুলো একটু ফলো করবো, এগুলো ফলো করে করে আমরা ছবিগুলো আঁকবো, তাইলে হচ্ছে আমাদের ছবিগুলো একটু ক্লিয়ার ভিউ থাকবে। তাহলে এটা কি, এটা আমার গেছে হচ্ছে মাঝখান দিয়ে, আর এটা হচ্ছে আমার সাইড দিয়ে। আচ্ছা, তাহলে তোমরা এটা তুলে ফেলো, তোমরা তুলে ফেলে আমরা সামনের দিকে যাব। আচ্ছা, তাহলে এবার আসো আমরা আমাদের আই হোপ তোমাদের তোলা শেষ। তাহলে আমরা 1 নম্বর দিয়ে জড়তার ভ্রামকের সূত্রগুলি দেখবো। জড়তার ভ্রামকের টোটাল যে কটা সূত্র আছে আমরা এটা দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে সরু ও সুষম দণ্ডের মাঝখান দিয়ে গেলে, 1, সরু ও সুষম দণ্ডের মাঝখান দিয়ে অক্ষ গেলে, মাঝখান দিয়ে অক্ষ গেলে, তখন আমার জড়তার ভ্রামকটা কত হবে, I = 1/12 m/l²। ছবিটা দেখতে কিরকম হবে, এই হচ্ছে সরু একটা দণ্ড, এই হচ্ছে মাঝখান দিয়ে গেছে। তাহলে হচ্ছে সরু ও সুষম দণ্ডের মাঝখান দিয়ে গেলে আমার অ্যান্সার হবে এটা। আবার সেম জিনিসটা এমটা কি, এম হচ্ছে এটার ভর, এম হচ্ছে ভর, দণ্ডের ভর। আচ্ছা গেল, এরপর হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা হচ্ছে সরু ও সুষম দণ্ডের সাইড দিয়ে গেলে বা এক পাশে গেলে, সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে গেলে, এক প্রান্ত দিয়ে গেলে, তাহলে আমার আইটা কি হবে, দেখো অনেকটা কাছাকাছি থাকবে, 1/3 ml²। তাহলে জিনিসটা ছবিটা দেখতে কিরকম হবে, ছবিটা এক প্রান্ত বলতে এই এক প্রান্তে। এখন এটা কিন্তু একটা কমন সেন্স, যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া আমাকে বলো তো এইটা আর এইটা এদের মধ্যে কে বড়, তুমি বললো ভাই দেখেন এম এম তো কমন, এলটা কি, এল হচ্ছে আমার এদের মধ্যে মধ্যকার, এলটা হচ্ছে আমার এইটা হচ্ছে এল আমার দৈর্ঘ্যটা, তাহলে এল ও এল কমন, তাহলে এখানে তো 1/12, দ্যাট মিনস হচ্ছে এইটার মানটা ছোট আসবে, এটার মানটা বড় আসবে। আর কমন সেন্সটা কি, কমন সেন্সটা হচ্ছে এক প্রান্তে কেন বড় আসবে, এটা তোমার হাতে যে মার্কারটা আছে মার্কারটা ঘুরাইলেই বুঝবা। মনে করো তুমি এই মার্কারটা আছে, তুমি মার্কারটা যদি মাঝখান বরাবর ঘুরাও, তুমি যদি মার্কার মাঝখান বরাবর ঘুরাও, তোমার যে পরিমাণ শক্তি লাগবে, এবার সেম মার্কারটা তুমি এবার এক সাইডে নিয়ে আসো, এক সাইডে এনে এবার ঘুরাইতে থাকো, এবার ঘুরাইতে দেখো দেখো তোমার কিন্তু শক্তি বেশি লাগতেছে। এক সাইডে নিয়ে তুমি যদি ঘুরাও তোমার কিন্তু শক্তি বেশি লাগতেছে। তাহলে কমন হিসাব কি, এক প্রান্তে নিয়ে ঘুরাইলে আমার শক্তি বেশি লাগবে, তাহলে ভরটা আমার জড়তার ভ্রামক বেশি হবে। তাহলে আমি এক মাঝখান দিয়ে ঘুরাইলে জড়তার ভ্রামকটা আমার কি হবে, কম লাগবে। তাহলে এই জিনিসটা আসলে
আমার কনফিউশন, মানে যখন আমি যখন ছোট ছিলাম তখন আমার কনফিউশন লাগতো কখন 1/12 কখন 1/3, পরের জিনিসটা আমি আসলে ট্র্যাক করতে পারছিলাম। সুতরাং এখানে কনফিউশনের কোনো দরকার নেই, যেটাতে আমার বেশি লাগবে ওটা 1/3, কারণ বেশি মানই হবে, আর যেটা তো কম ওটা 1/12। তাহলে এই দুটার মধ্যে তুলনা আই হোপ আমরা করে ফেলতে পারছি, তাহলে এই দুটা আই হোপ তোমরা তুলেও ফেলছো। ওকে, আচ্ছা গেল। ওকে, আচ্ছা আমরা তাহলে একটু দেখি। আচ্ছা তাহলে এই গেল দুইটা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমার নিজ অক্ষের চতুর্দিকে একটি সিলিন্ডারের জড়তার ভ্রামক। তাহলে আমরা ওটা একটু যাবো। তাহলে এই দুটো তোমরা একটু তুলে ফেলো, আমরা তুলে ফেললে আমরা সামনের দিকে একটু আগাবো। ওকে, তাহলে তোমাদের তোলা যদি হয়ে যায় তাহলে আমরা 3 নম্বরে যাব। 3 নিজ অক্ষের চতুর্দিকে সিলিন্ডারের জড়তার ভ্রামক। কি বলছি? নিজ অক্ষের চতুর্দিকে আমার হচ্ছে সিলিন্ডারের জড়তার ভ্রামক। আমার আজকে দিনের 3 নম্বরটা নিজ অক্ষের চতুর্দিকে সিলিন্ডারের জড়তার ভ্রামক। সিলিন্ডারের আই। তাহলে আমার নিজ অক্ষের চতুর্দিকে সিলিন্ডারের আই হচ্ছে আমার আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। তাহলে ব্যাপারটা কি? এবার হচ্ছে এই আমার সিলিন্ডার, এই হচ্ছে আমার অক্ষ, এই হচ্ছে আমার আর। তাহলে এই যদি আমি ঘুরাই তাহলে আমার জড়তার ভ্রামক আসবে হচ্ছে আমার হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তাহলে এই জিনিসটা তোমরা একটু তুলে ফেলো, তারপর হচ্ছে আমরা সামনের দিকে যাব। জড়তার ভ্রামক অনেকগুলো অবজেক্টের জন্য অনেকগুলো জড়তার ভ্রামক আছে। আমি একদম যেই পাঁচটা লেখায় দেবো এই পাঁচটা অ্যাকচুয়ালি না জানলেই না, এই পাঁচটা একটু জানা খুবই দরকার, এবং পরীক্ষায় বারবার এই পাঁচটা জিনিসই আসে। সুতরাং এই পাঁচটা জিনিসই বেশি আসে, আসে বললে বোধ হয় বেশি আসে। আর বাকি বইয়ে দেখবো অনেকগুলি আছে, তোমাদের আমি পার্সোনালি সাজেস্ট করবো আগে এই পাঁচটা মুখস্থ রাখো, এই 5টা বা 6টা মুখস্থ রেখে তারপর বাকিগুলো অ্যাপ্রোচ করো। মানে একেবারে সব মুখস্থ করতে যা পারে যেন ইম্পর্টেন্ট গুলি যেন না হারায় ফেলো। ওকে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা আছে, সেটা হচ্ছে আমার যদি আয়তাকার পাতের জড়তার ভ্রামক, আয়তাকার পাতের জড়তার ভ্রামকটা আমি যদি জানতে চাই, তাহলে আয়তাকার পাতের জড়তার ভ্রামক 4 নম্বর। আয়তাকার পাতের কি জড়তার ভ্রামক। তাহলে আয়তাকার পাতের জড়তার ভ্রামকটা কি হবে? পাতটা আমার কিরকম, যেহেতু আয়তাকার বলছি, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে এল, এখানে থাকবে কি প্রস্থকে আমি কি বলতে পারি বি। তাহলে জড়তার ভ্রামক আমি আই ইকুয়াল টু লিখবো হচ্ছে m/12 এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই একটা জিনিস সেগুলো তারা মেরে রাখো, তারা স্টার মেরে রাখো, কারণ এই একটা জিনিস ডিইউতে অনেকবার আসছে, অনেকবার আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে এই সূত্রের আন্ডারে আমার কোশ্চেন কিন্তু অনেকবার আসছে। আর এখানে একটা ক্যাচি পার্ট দিতেছে, জড়তার ভ্রামক থেকে আসলে মানে তেমন ঘুরানোর তেমন কিছু নেই। মানে তুমি এখান থেকে কেন আহামরি ঘুরে একাকার করে দেবে না, এখানে খালি মনে রাখতে হবে সূত্রটা এবং কোনটা কি, বাস এটা মনে রাখলেই হবে। বাকি যা আছে কোশ্চেনে দিয়ে আছে খালি বসাবা, বের করে আনবে আনসার। সুতরাং এখানে ক্যাচি পার্ট হচ্ছে খালি সূত্রটা মনে রাখাই, আর কোনো ক্যাচি পার্ট নেই। সুতরাং সূত্রটা মনে রাখো, বাদ বাকিটা এমনি পেরে যাবো। ওকে, আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে নিরেট গোলক বা পৃথিবীর ক্ষেত্রে জড়তার ভ্রামক। যেহেতু পৃথিবী ভাব চলে আসছে, নিরেট গোলক বা পৃথিবীর ক্ষেত্রে জড়তার ভ্রামক। পৃথিবীর ক্ষেত্রে একটু জড়তার ভ্রামক, এটা হচ্ছে আমার I ইকুয়াল টু 2/5 mr স্কয়ার। এটা একটু মনে রাখতে হবে। এই জিনিসটাও পরীক্ষায় অনেকবার আসে, তাহলে সুতরাং এই জিনিসটাও একটু মনে রাখবে, কারণ এইখানে একটা পৃথিবী ভাব আছে। পৃথিবী দিয়ে অনেকে বলে, নিরেট গোলকও বলে। নিরেট গোলক মানে কি, জিনিসের ভিতরে একদম সলিড থাকবে। যেমন হচ্ছে আমি যদি বলি আমার সেখানে আমার আশেপাশে নিরেট কিছু নেই, যেমন হচ্ছে ফোন, আমি যদি ফোনের কথাই বলি, ফোনের ভিতরে কিন্তু অনেক গ্যাপ আছে। তুমি ফোনটা খুলে দেখবো অনেক গ্যাপ আছে। আমি যদি বলি মার্কারের কথা, মার্কারের ভিতরে কিন্তু অনেক গ্যাপ আছে। কিন্তু নিরেট বলতে একদম র থাকবে। সাপোজ হচ্ছে ওই যে আমরা গ্লোব নিক্ষেপ করি না, আমরা যখন গ্লোব নিক্ষেপ করি, গ্লোবটা কিন্তু একটা নিরেট গোলক,
কারণ এটা একদম পুরো র, এটার ভিতরে পুরোটা নিডেড থাকে। সুতরাং যাই হোক, এই নিডেড গোলক বা পৃথিবীর ক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে 2/5 mr²। এবং এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এইটাও আমার আসছে ডিউতে, এরও 2টা কোশ্চেন। তোমরা একটু বিগত বছরে 5 বছরে যদি দেখো তাহলে একটা কোশ্চেন পাবা, এটা একটা কোশ্চেন পাবা, এটা একটা কোশ্চেন পাবা। এই কোশ্চেন আলাদা করে দেখানোর কিছু নেই, আমি আরো একবার রিপিট করি, এম এর ভ্যালু আর এর ভ্যালু দিয়ে দেবে আর ডাইরেক্ট বলে দেবে নিডেড গোলকের জন্য জড়তার ভ্রামক বের করো। তো তুমি কি করবা, জাস্ট মানগুলো বসাই দিয়ে বের করে নিয়ে আসবা। লাস্ট আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ হলে জড়তার ভ্রামক কি হবে। আমার যে কোনো কিছুর জন্য আমার যদি চক্রগতির ব্যাসার্ধ হয়, কে যদি চক্রগতির ব্যাসার্ধ হয়, কে চক্রগতির ব্যাসার্ধ হলে আমার I = mk²। তাহলে কে যদি আমার চক্রগতির ব্যাসার্ধ হয় তাহলে আমার I = mk²। যেমন আমাকে এইখানে যদি বলে যে আয়তাকার পাতের জন্য চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে আমি কি করব, এটা জাস্ট mk² লিখবো, পর এই m কেটে জাস্ট কেটে বের করে দিয়ে আসবো। যে কোনো অবজেক্টের জন্য আমাকে যদি বলে এটার জন্য চক্রগতির ব্যাসার্ধ কি হবে, আমি I = 2/5 mr² লিখবো, লাস্টে mk² লিখবো। তাহলে এখান থেকে আমি চক্রগতির ব্যাসার্ধটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এটা হচ্ছে কমন, সবার জন্যই কমন। তাহলে এটাকে 6 নম্বর হিসেবে মনে রাখতে পারো বা এক্সট্রা হিসেবে মনে রাখতে পারো। যাই হোক, এই 6টা যদি একটু মনে রাখো জড়তার ভ্রামক, তাহলে আমার মনে হয় না তোমাদের জড়তার ভ্রামক রিলেটেড তেমন কোনো জায়গায় আটকাবা। আর আমার মোটামুটি আজকে আমি যতটুকু টার্গেট রেখেছি, টার্গেটটুকু আমি বলেছি যে আমাদের এখানে টার্গেট হচ্ছে জড়তার ভ্রামকের জন্য আমরা বারবার সূত্রগুলি মুখস্থ রাখবো। আমাদের সূত্রগুলি যদি একটু মুখস্থ থাকে তাহলে আমাদের জিনিসটা সুবিধা হয়। আমি লাস্ট ক্লাসে বলছিলাম তোমরা আমার ক্লাসগুলিকে আসলে নোট করো কিনা আমি জানি না, তোমরা আমাকে একটু জানাও দিও যে এই যে আমি এত কষ্ট করে লিখলাম, তোমরা কি আমার সাথে সাথে লেখছো নাকি ওই সোফায় বসে বসে ফোন টিপতেছো, আরে ভাই পড়াইতেছে দেখি ঘুরে আসি একটু কি অবস্থা জীবনকাল। ওরকম যদি হয় তাহলে আসলে ক্লাসটা করে তেমন একটা লাভ হবে না তোমাদের। আর যদি একটু নোট করো তাহলে আই হোপ তোমাদের ক্লাসটা করে হালকা পাতলা লাভ হবে। আচ্ছা, তাহলে মোটামুটি কোশ্চেন তো তেমন একটা করি নেই। আচ্ছা, তোমাদের কে অ্যাকচুয়ালি নোট করতেছো আমাকে একটু জানাও, যে তোমাদের মধ্যে কে আমার পুরো ক্লাসটা নোট করছো আমাকে একটু জানাবা, তাহলে আমিও একটু বুঝতে পারি যে আসলে আমার নোট করার পার্সেন্টেজ কেমন আমার স্টুডেন্টদের। ওকে, তাহলে এই হচ্ছে আমার নিউটনের বলবিদ্যা পার্ট 3টা আমি আজকে এখানেই সমাপ্তি করব। আমাদের এই চ্যাপ্টারটা আমরা আরো কিছু আলোচনা করবো, এখানে আরো লাস্টের ফিনিশিং আরো অনেক কিছু আছে। আমরা হয়তো ঘোড়ার চলাচলের একটা ম্যাথ করতে পারি সামনে, আরো অনেক ছোট অনেক কিছু আছে, এগুলো আমরা সবকিছুই কভার করব। হয়তো আরো 2টা পার্ট আমি টানবো। তাহলে এই হতেছে আমার মোটামুটি অবস্থান। তাহলে তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব যে আচ্ছা, এতক্ষণ পর মনে পড়ছে বলবিদ্যা। আচ্ছা, তাহলে তোমরা যেটা করবা একটু পার্ট 1 পার্ট 2টা দেখো, তারপর পার্ট 3টা দেখো, আমাদের ফেসবুক পেজই আছে, এইগুলো একটু দেখলে মোটামুটি 3টা পার্ট দেখলে, আমি বলবো না যে নিউটনের বলবিদ্যা সব শিখে ফেলছো, কিন্তু এটা ঠিক যে 3টা পার্ট দেখলে অ্যাটলিস্ট তুমি 3টা পার্টে তুমি তোমার হচ্ছে 15টা অঙ্ক, তোমার যদি অন এভারেজ 20টার মতো ম্যাথ দেখতে পারবে, 20 টাইপের ম্যাথ দেখতে পারবে। আমি একই টাইপের ম্যাথ বারবার করি না, সুতরাং 20টা টাইপের ম্যাথ দেখা মানে হচ্ছে অনেক কিছু দেখা। সুতরাং এটা একটু তোমরা দেখো, সবার ক্লাস কেমন লাগছে একটু জানাও, আর হচ্ছে নোট কে করছো এটা একটু আমাকে জানাবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আসসালামু আলাইকুম।